চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক তপু খানের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। যেমনটা শুরুতেই বলছিলাম যে আমাদের বাংলা ভিশনে আজ রাত ৮টা ৩৫ প্রচার হবে আপনার পরিচালিত ধারাবাহিক নাটক কমন প্রবলেম, যেটা প্রতি রবিবার এবং সোমবার রাত ৮টা ৩৫ প্রচার করা হবে। তো এই নাটকটি প্রসঙ্গে আসলে শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে নাটকটির শুটিং কেমন হয়েছিল, কোথায় হয়েছিল? নাটকটা আসলে যেহেতু শহর কেন্দ্রিক, ঢাকাতেই শুটিং হয়েছে বেশিরভাগ, এবং মানে বেশিরভাগ না, পুরোটাই ঢাকাতে শুটিং হয়েছে। আর নাটকের গল্পটা আসলে কমন প্রবলেম, মানে বুঝতেই পারছেন যে আমাদের দৈনন্দিন জীবনে আসলে আমরা জীবনযাপন করার ক্ষেত্রে যেই সমস্যাগুলোর সম্মুখীন হই, তো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি, তার সমাধানগুলো। তো গল্পটা আসলে একটা অ্যাপার্টমেন্টকে বেস করে, যে অ্যাপার্টমেন্টের যে পরিচালনা পর্ষদ থাকে সেখানকার যেই নিয়ম, দুর্নীতি, অনিয়মগুলো যে হয়, এগুলোকে আসলে তুলে ধরা হয়েছে। এখন বাংলাদেশে দেখুন, ঢাকা সিটিতে আসলে অনেক বিল্ডিং, অনেক মানুষের বসবাস। তো এই প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে কিন্তু একটা পরিচালনা পর্ষদ থাকে যারা হচ্ছে বিল্ডিংয়ের মেনটেন্যান্সগুলো করে থাকে। তো এটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম খুঁটিনাটি সমস্যা দেখা দেয়, এবং এটা কিছু ক্ষেত্রে হচ্ছে যেমন বিব্রতকর, কিছু ক্ষেত্রে হচ্ছে আবার এটা খুব ফানি, মানে এটাতে খুব মানে সিলি ব্যাপারগুলোকে নিয়ে তারা এতভাবে ফোকাস করে যে তখন বিগ ইস্যু হয়ে যায়, বিগ ইস্যু হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যেটা করেছি, এই বিল্ডিংটাকে আসলে আমরা রূপক অর্থে দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশ হিসেবে। বাংলাদেশে যে সমস্যাগুলো আমাদের হয়, সেই সমস্যাগুলোকে আসলে এই বিল্ডিংয়ের বিভিন্ন ফ্ল্যাটবাসী যারা আছে তাদের সমস্যার সাথে মিলিয়ে তারপরে দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শক জিনিসটাকে গ্রহণ করবে। এই নাটকটিতে অভিনয় করেছিলেন কারা কারা? বর্তমানে যারা আসলে খুব ভালো অভিনয় করেছেন, যাদেরকে দর্শক দেখতে পছন্দ করছে, তারা সবাই মোটামুটি এই নাটকে রয়েছেন। তো বিশেষ করে যদি বলতে হয় যে মারজুক রাসেল রয়েছেন, চাষি আলম রয়েছেন, সাইদুর রহমান পাভেল রয়েছেন, মুনিরা মিঠু রয়েছেন, শাহনাজ খুশি রয়েছেন, তারপর নাইমা আলম মাহা রয়েছেন, সুমাইয়া অর্পা রয়েছেন, সিয়াম মৃধা, নতুন একটা ছেলে ভালো কাজ করছে, এরা রয়েছে, তারপর লিয়া, শ্রেয়সী শ্রেয়া, শরণ সাহা, মুকিত জাকারিয়া। মানে আমরা আসলে চেষ্টা করেছি কি যে একটা বিল্ডিংয়ে তো আসলে সব রকম বয়সী মানুষজন থাকে। তো এখানে যেমন কম বয়সী মানুষজন আছেন, আবার মিডল এজেরও অনেকে আছেন, আবার একটু বয়স্ক যারা আছেন তারাও আছেন, মানে সবার কথা আমরা বলতে চেয়েছি। নাটকটি নিয়ে আমরা আরো অনেক কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আসলে এই নাটকটির কিছু অংশ আমার দর্শকদেরকে দেখে আসতে চাই। দর্শক, চলুন দেখে আসি কমন প্রবলেম নাটকটির কিছু অংশ। আমি আর সহ্য করবো না। সারের মধ্যে চিলাইতেছেন কি? আমি যদি সার হইতাম তাহলে ঘরে এত বছর বউ থাকে। বউদের সমস্যাই এটা, ঘরের চাবি যখন হাতে পায় নিজের মনে করে মহারানী। আমার তখন টেনশন হইতাছে। এই ঝুলমত পয়সা থাকতে আপনার কোনো টেনশন নাই। ইলেকশনের আগের রাইতে ২-৪টা নাই হয়ে গেছে। প্রেমের ফুল ফুটেছে। আমি কিন্তু আপনার বউকে সব বলে দিব। ইয়াং ছেলে মেয়ে, আমরা কিছু করলেই দোষ। উত্তম মাধ্যম ছাড়া তো আমরা চলবো না। প্রেমের গাছে কোন সার দিলে প্রেমের ফুল ফুটে? আপনি কিন্তু এখন অসম শব্দ ব্যবহার করতেছেন, এটা কিন্তু অন্যায়। এই চম্পাকলিরে ন্যায় অন্যায় শেখা। নাটকটির কিছু অংশ দেখলাম এবং দেখে যেটা মনে হলো যে দর্শক এটা খুব আগ্রহ নিয়েই দেখবে, এবং যেটা মনে হলো যে আপনি কমন প্রবলেম এই নামটা শুনেই বোঝা যাচ্ছে যে বেশ মজাদার কিছু রসদ আছে এই নাটকের মধ্যে। তো একটু জানতে চাই, শুটিং করার সময় এ ধরনের কোনো মজার অভিজ্ঞতা কিংবা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কিনা? কিছুটা তো চ্যালেঞ্জ ছিল। আসলে আমরা তো আসলে সব কিছু চাইলেই দেখাতে পারি না, বিভিন্ন নিয়ম নীতি বেড়াজালে আমরা আবদ্ধ থাকি বেশিরভাগ সময়। তো এখন সেই জিনিসটা একটু হলেও কেটেছে। আমরা এখন আসলে দর্শকের যা চাওয়া সেই জিনিসগুলো দেখানোর সাহস করছি, এবং আমি বাংলা ভিশনের প্রতি কৃতজ্ঞ যে সে এরকম একটা সুযোগ আমাকে দিয়েছেন। তো মজার অভিজ্ঞতা বলতে আসলে চাষি ভাই, মারজুক ভাই যখন তারা কাজ করেন তখন তো আসলে একটা প্যাকেজ তাদের তৈরি হয়ে গিয়েছে, কিন্তু প্লাস হচ্ছে এটার সাথে যখন আমরা একটু শাহনাজ খুশি আপাকে দেখি, তিনি কিন্তু একটু ঢাকার বাইরের কাজগুলোতে পপুলার, কিন্তু তার একটা বিশাল দর্শক শ্রেণী রয়েছে। তো আমরা এখানে ব্লেন্ড করার চেষ্টা করেছি আসলে এই আরবান এবং হচ্ছে ওই রুরাল দুইটা দর্শককে ধরার জন্য। তো এটা করতে গিয়ে খুব মজা হয়েছে আর কি, যে মানে যখন তাদের কোনো একটা গল্পে আমরা দেখছি যে তর্ক হচ্ছে কোনো কিছু নিয়ে, বা মানে আমরা কাট বলার সুযোগ থাকছে না, মানে ঘটনা চলছে, মানে তারা আসলে মানে নিজেদেরকে চরিত্রের মধ্যে এমনভাবেই মানে ঢুকে গেছে যে আসলে তখন মানে কার্ডটা বলার সুযোগ দিচ্ছে না। তো এরকম অনেক মজার ঘটনা ঘটেছে। তারপর একটা দৃশ্য আছে যা দর্শক দেখবে, যে চাষি ভাই হচ্ছে তিনি ম্যারিড, কিন্তু সে আসলে
একটু তার বিল্ডিংয়ে যেই কম বয়সী মেয়েরা থাকে তাদের সাথে একটু কথা বলতে সে পছন্দ করে। চারিত্রিকভাবে সে ত্রুটিপূর্ণ না, চারিত্রিকভাবে তিনি ত্রুটিপূর্ণ না, কিন্তু আছে না একটু ভালো ফিল করে, সে একটু ওয়ার্ম ফিল করে সুন্দরী মেয়েদের সাথে কথা বলতে। তখন দেখা গেছে যে যেই মেয়েটার মাকে তিনি বাইরে আপা বলছে, বাবাকে ভাই বলছে, যখন ওই মেয়েটা আসছে সামনে তখন ওই মেয়েটার মাকে আন্টি বলছে, কারণ মেয়েটা তখন তার সম্পর্কে ভাই হচ্ছে। এরকম কিছু মজার ঘটনা মানে তুলে ধরার চেষ্টা করেছি আসলে। বাহ, বোঝাই যাচ্ছে আসলে নাটকটা বেশ মজার হবে। তো একটু যদি জানতে চাই আপনার কাছে যে এই নাটকটি আসলে দর্শকরা আলাদাভাবে দেখবে কেন, বা এটার ভিতরে আসলে কি এমন বিশেষ আছে যেটার জন্য দর্শক খুব আগ্রহ ভরে দেখবে, আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমরা আসলে একটা জিনিস আগে জানতাম যে সাহিত্য মানব জীবনের দর্পণ স্বরূপ। তো সাহিত্যেরই কিন্তু একটা ডেভেলপড বা একটা ভার্সন হচ্ছে এখন এই ভিজুয়াল মিডিয়ার আমাদের নাটক, চলচ্চিত্র বা যেগুলো করি আমরা। তো আসলে আমরা নাটকে সেই জিনিসগুলো দেখতে পছন্দ করি যা আমাদের জীবনের কথা বলে, যা আমাদের জীবনের গল্প বলে, এবং সেটা যদি হয় আবার জীবনের না বলা কথাগুলো যেগুলো আসলে এতদিন আমাদেরকে চেপে রাখা হয়েছিল, বলতে দেওয়া হয়নি, এই জিনিসগুলো যখন মানুষ দেখবে তখন আসলে এটার মধ্যে ঢুকে যাবে। তো এই গল্পটার মধ্যে আমি এমন কিছু দেখানোর চেষ্টা করেছি বিগত বছরগুলোতে যা আমরা দেখাতে পারিনি টেলিভিশনের পর্দায়, এবং কি যেগুলো আসলে জনগণের কথা, যেগুলো আসলে দেশের সাধারণ মানুষের কথা, এবং কি সাধারণ মানুষের ভেতরে যে সবার মধ্যে যে একটা দেশের প্রতি ভালোবাসা রয়েছে, বা সবার মধ্যে যে আসলে দেশের জন্য কিছু করার একটা ব্যাপার রয়েছে। তো এখানে হাস্যরসাত্মক ঘটনাগুলোর মাধ্যমে কিন্তু সেটা আমি তুলে ধরেছি। এর জন্য আমি মনে করি যে মানুষ এটা দেখবে। আমরাও আশা করছি যে বাংলা ভিশনের অন্যান্য নাটকের মতনই এই নাটকটিও সমান জনপ্রিয়তা লাভ করবে। তো একটু জানতে চাই আসলে আপনার কাছে যে এখন অনেকের কাছ থেকে আমরা অভিযোগ শুনি যে ভালো নাটক আগের মতন হয় না, এটা আসলে কতখানি সত্যি আপনার কাছে মনে হয়? ভালো নাটকের কোনো শেষ নেই, ভালোর কোনো শেষ নেই। এখন ভালোটা আসলে কিভাবে মানুষ মানে মানদণ্ডটা বিচার করে সেটা আমি আসলে বলতে পারছি না এখন। আমার মতে যে আসলে যতটুকু আমরা মানে সুযোগ সুবিধা পাই, যতটুকু আমরা আসলে অর্থনৈতিক সহযোগিতা পাই, সেই তুলনায় যতটুকু নাটক হচ্ছে খুব ভালো হচ্ছে। মানে আমাদের আসলে বিভিন্নভাবে আমরা, এটা তো আসলে শিল্প চর্চার পাশাপাশি একটা ব্যবসা, তো সেই জায়গা থেকে ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে প্রফিটে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা মানে কন্টিনিউ করতে পারবেন না, তখন দেখাতেও পারবেন মানুষকে আপনি কি বলতে চাচ্ছেন। তো সেই জায়গাতে ভালো নাটক অবশ্যই হচ্ছে, লিমিটেশন সবসময় থাকবে, এবং যারা এই লিমিটেশনসটাকে হচ্ছে দূর করার চেষ্টা করছে তারাই আসলে এখন সুনাম করছে, তাদের কাজে মানুষ দেখছে। তো ভালো নাটক হচ্ছে, আমি বলবো না যে হচ্ছে না, হচ্ছে, কিন্তু সংখ্যাটাও কম না, কিন্তু ভালো নাটকের ভালোই হচ্ছে। কিন্তু মানুষ আসলে হয়তো বা প্রচারের অভাবে বা অন্য কোনো কারণ হয়তো সে নাটকগুলোকে মানে ভালো মতো মানে টেক করতে পারছে না, কিন্তু ভালো নাটক এখন অনেক হচ্ছে। যেমন আমি যদি একটু পুরনো কথা বলতে চাই যে বাংলা ভিশনে আমার শুরু বাংলা ভিশন দিয়ে, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হয়েছে আমার এই বাংলা ভিশনের পর্দায়। তো এর জন্য এর প্রতি আমার একটা আলাদা কৃতজ্ঞতা রয়েছে যে বাংলা ভিশনকে আসলে তখন বাংলা ভিশন একটা নাটক প্রচার হওয়া মানে হচ্ছে সেই পরিচালকের জন্য একটা বিশাল ব্যাপার ছিল। তো ভালো নাটকের একটা মানে কি বলবো এটাকে, মানে আস্থার জায়গা ছিল বাংলা ভিশন। তো এখনো কিন্তু বাংলা ভিশন এত বছর গিয়েছে, নানান চড়াই উতরাই পার হয়েছে, কিন্তু তারা কিন্তু ভালো নাটক থেকে সরে যায়নি, এখনো সেই চেষ্টাটা করছে, এখনো বজায় রেখেছে। এবং কি তার প্রমাণ আমি নিজেই, আমি আবার যখন বাংলা ভিশনের পর্দায় ফিরছি দীর্ঘ অনেক দিন পর, ঠিক ওরকম একটা ভালো বা যুগের সাথে তাল মিলে, এই যুগের সাথে তাল মিলিয়ে চলা গল্পটা নিয়েই কিন্তু ফিরছি। তো বাংলা ভিশন ভালো নাটক হচ্ছে, এবং কি বাংলা ভিশন চ্যানেল ভালো নাটক করছে, অন্যান্য চ্যানেলও চেষ্টা করছে করার। তো সবাই তো আসলে সবকিছু করে উঠতে পারে না, আবার চেষ্টাটা চালিয়ে যেতে হবে। ভালো কাজ তো আসলে হচ্ছে এখন যেহেতু আসলে মাধ্যম অনেক বেড়েছে। আগে যেমন শুধুমাত্র চ্যানেল নির্ভরই ছিল সবকিছু, এখন চ্যানেলের পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেক প্ল্যাটফর্ম এসেছে। তো এইগুলোর মাঝখানে আসলে ভালো কাজ কতখানি হচ্ছে, বা ভালো কাজের মূল্যায়নটা আসলে কতখানি হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, যেখানে নিয়ম আছে সেখানে তো অনিয়ম থাকবেই। তো কিছু ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে অনিয়ম হয়, কিন্তু সেটা আমরা মেনেই নিয়েছি, ওটাকে আসলে আমরা পাশ কাটিয়ে চলি, কারণ ভালোর সংখ্যাটাই আমাদের এখানে বেশি। আর অন্যান্য যেই প্রচার মাধ্যমই হোক না কেন, টেলিভিশন নাটকের ক্ষেত্রে টিভির একটা বিশাল অবদান রয়েছে এবং এটা থাকবে। যেমন আমার বাসায় আমার বাবা মা কিন্তু প্রতিদিন সময় করে টিভি নাটক দেখে, তাদের জীবনের একটা সময় তারা সন্ধ্যার পর বা যখন সকালবেলা কাজ শেষে রিপিট হয় বা দুপুরবেলা কিছু সময় হয় তখন তারা টেলিভিশন দেখে, এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বড়, যেটাকে তারা হয়তো বা সোশ্যাল মিডিয়ায় নেই, তারা হয়তো বা আসলে ডিজিটাল অত অ্যাক্টিভ না, তারা কিন্তু টিভির সামনে বসে আছে। এখন আমরা যদি ডিজিটাল অ্যাক্টিভ বা ইউটিউবের ভিউ বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ দেখে, অ্যাক্টিভের যেই ব্যাপারটা আছে পার্সেন্টেজ দেখে যদি জনপ্রিয়তা চিন্তা করি, ওটা আসলে অ্যাকুরেট হবে না। তো টিভির এই জায়গাটা রয়েছে এবং এটা সবসময় থাকবে। আপনি তো আসলে পরিচালনার সাথে অনেকদিন থেকেই আছেন, তো একটু যদি জানতে চাই যে আসলে পরিচালনার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব কতখানি? অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজনীয়। তবে আমার যেটা মনে হয়,
আমাদের দেশের প্রেক্ষাপটে পরিচালনার ক্ষেত্রে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি একদম হাতে কলমে যেটাকে বলি আমরা একদম ফিল্ডে থেকে যে শিক্ষাটা সেটা বেশি কাজে লাগে, এটা আমার বিশ্বাস, আমার যেটা মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ঠিক আছে, দরকার আছে, কিন্তু মূল প্রয়োজন আসলে হাতে কলমে একদম ফিল্ডে যে শিক্ষাটা সেটা কাজে লাগে। শুরু থেকে কি আসলে পরিচালক হতে চেয়েছিলেন? আমি শুরু থেকেই পরিচালনা করতেই চেয়েছি এবং মানে একদম ছোটবেলা থেকে এটা ইচ্ছা ছিল, কারণ আমি খুব ছোটবেলায় খুব বেশি খেলাধুলা করতাম না, আমি গল্পের বই পড়তাম, টিভি দেখতাম, অনেক সিনেমা দেখতাম, বাবা মারা যখন সিনেমা দেখতো তাদের সাথে বসে সিনেমা দেখতাম বাইরে খেলতে না গিয়ে। তো এই শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহটা ছিল। তখন মনে হতো যে এই কাজগুলো আসলে করেন কে, কার কথা এই জিনিসগুলো ঘটে। তখন জানতে পারলাম যে ডিরেক্টর, পরিচালক, তার কথাতেই পুরো ইউনিটটা বা পুরো এই কাজগুলো সম্পন্ন হয়। তখন আসলে ইচ্ছা হলো যে এটাই হতে চাই, তো আসলে পরিচালকই হতে চেয়েছিলাম। কমন প্রবলেম নাটকটি যখন পরিচালনা শুরু করেছিলেন সেই সময়কার প্রস্তুতি কেমন ছিল? আমাকে যখন বলা হলো এরকম একটা কাজ হবে সবকিছু মিলে এবং বাংলা ভিশনে হবে, তখন আসলে একটু এক্সট্রা কেয়ার হয়েছে, কারণ বাংলা ভিশন অনেকদিন পরে কাজে ফিরছি এবং ভালোবাসার জায়গা, হ্যাঁ, মানে বার্থ প্লেস বলতে গেলে পরিচালক হিসেবে আমার এটা। তো সেই জায়গা থেকে আসলে তখন গল্পটা নির্বাচনের ক্ষেত্রে আমরা চিন্তা করলাম কি করা যায়। এই যে তো সময়কালীন ঘটনাগুলোকে নিলাম, আবার যেহেতু মানুষ একটু এখন হাস্যরসাত্মক গল্প পছন্দ করে, তখন এটাকে কিভাবে আসলে একটু মানে এরকম রূপ দেওয়া যায় সেটা চিন্তা করলাম। মানে একটা ভালো প্রিপারেশন ছিল এবং কি আমার টিমটার প্রতি আমি কৃতজ্ঞ, যারা কাজ করেছেন, শিল্পীরা, কলাকুশলীরা, সবাই আসলে গল্পটা যখন পড়ে যেটা আসলে চিরাচরিত অন্যান্য ধারাবাহিকের মতো নয়, এটার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। তো এর জন্য আসলে সবাই মিলে খুব মজা করে কাজটা করেছি, আর কাজটাকে কাজ মনে হয়নি। এতক্ষণ তো আসলে নাটক পরিচালনার বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, এবার একটু বড় পর্দার প্রসঙ্গে আসি। বড় পর্দায় কাজের অভিজ্ঞতা আপনার হয়েছে এবং আমাদের মেগা স্টার সাকিব খানের সঙ্গে আপনার কাজ করার সুযোগ হয়েছিল, সেই প্রসঙ্গে যদি একটু বলতেন। সাকিব ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে অন্যরকম, এটা আসলে একটা অ্যাচিভমেন্ট বলতে পারি আমি নিজেকে। আমি তার সাথে কাজ করার পর যেটা বলেছিলাম, আমার যেটা মনে হয়েছিল শুটিংয়ের প্রি প্রোডাকশন থেকে শুটিং পোস্ট প্রোডাকশন, ফিল্ম রিলিজ সব কিছু মিলে যে আমার যেটা মনে হয়েছে যে তার মতো একজন বড় শিল্পীর সাথে কাজ করা মানে হচ্ছে আসলে আমি ফিল্ম অ্যান্ড মিডিয়ানে যদি লেখাপড়া করিনি, কিন্তু আমার মনে হয় যেটা গ্র্যাজুয়েশনের সমান একটা অভিজ্ঞতা মানুষের অর্জন হয়, যেটা তাকে ভবিষ্যতে অন্য চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সমৃদ্ধ করবে। তো সাকিব ভাইকে আসলে এভাবে আমি দেখেছি এবং কি আমি তার প্রতি কৃতজ্ঞ। সাকিব খানের সাথে আসলে ব্যক্তিগত সম্পর্ক আপনার কেমন? ওনার সাথে আসলে কাজের সম্পর্ক তো আমরা একটা ছবি হয়েছে, তো ব্যক্তিগত সম্পর্কটা অনেক বেশি ভালো। উৎসবে, পার্বণে বা যে কোনো সময় বিশেষ দিবসে যোগাযোগ হয়। উনি আসলে অনেক ভালো একজন মানুষ, কিন্তু তার যেটা ব্যাপার, সে আসলে এই ভালো মানুষইটা সে দেখাতে চায় না কাউকে। সে চিন্তা করে আমারটা আমি নিয়েই থাকি। সে আসলে এটা তার কাছ থেকে শেখার বিষয়, সে তার কাজটা করে যায়, কে কি বললো আশেপাশে সে সেটাতে আসলে খেয়াল করে না। সে কোনো সিদ্ধান্ত নিলে সবার সাথে শুনে বুঝে সবার যেটাতে ভালো হবে সেভাবে বুঝে সিদ্ধান্ত নেয়। তো এই জিনিসগুলো আসলে আমরা সব জায়গায় বলার সুযোগ পাই না। এখন আসলে জানেন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই আসলে নেতিবাচক কথাগুলোকে প্রাধান্য দেয়, তাহলে ভিউটা বেশি হয়। কিন্তু আজকে যেহেতু আপনারা জিজ্ঞেস করেছেন তাই বলছি, উনি আসলে সব কিছু মিলে একজন 100% ইতিবাচক মানুষ, পজিটিভ পার্সোনালিটি। নাটকেও কাজ করলেন, সিনেমাতেও কাজ করেছেন, তো এই পর্যায়ে এসে আসলে এখন কি স্বপ্ন দেখেন বা আগামী 5 বছর কিংবা 10 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমি খুব ভালোভাবে ধর্মভীরু একজন মানুষ, তাই বিশ্বাস করি আমাদের যা হবে তা সৃষ্টিকর্তা আগেই লিখে রেখেছেন, আমরা যদি চেষ্টা করে যেতে পারি। তো আমি আসলে স্বপ্ন থাকে, আমার স্বপ্নটা আসলে এখন হচ্ছে ভালো কিছু করতে চাই এবং কি দর্শক যেটা চায় সেটা করতে চাই। মানে দর্শক যাতে আমার কোনো কাজ থেকে বিরক্ত না হয়। আমি দরকার হলে কাজ করব না, লম্বা বিরতি নিব, লম্বা বিরতি নিয়ে ধীরে ধীরে কাজ করব, কিন্তু দর্শককে বিরক্ত করতে চাই না। কারণ আজকে আমি যে আপনার এখানে কথা বলছি, এটা শুধুমাত্র দর্শকের ভালোবাসাতেই সম্ভব হয়েছে। তো সেই দর্শকের ভালোবাসাটা আমি হারাতে চাই না, এটা খুব কষ্টে পাওয়া, কষ্টে অর্জন করা একটা সম্পদ। আপনার কাছ থেকে ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ যেন উপহার পাই সেই কামনাই করছি। আমরা আজকে কথা বলছিলাম কমন প্রবলেম ধারাবাহিক নাটকটি নিয়ে, যেটা আপনি পরিচালনা করেছেন এবং যেটি প্রচারিত হতে যাচ্ছে আজকে আমাদের বাংলা ভিশনে আজ রাত 8:35 প্রতি রবিবার এবং সোমবার। তো এই নাটকটি প্রসঙ্গে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আপনাদের জন্যই আজকে আমরা নির্মাতা, আপনারা আমাদের নির্মাণ দেখেন দেখে আসলে আমরা মানে আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ পাই। তো এই রবি এবং সোমবার থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক কমন প্রবলেম বাংলা ভিশনের পর্দায়। তো আমি চেষ্টা করেছি আপনাদের কথা এখানে বলতে, তো কোনো নাটকের গল্প নয়, আপনারা নিজেদের জীবনের গল্পটা দেখতে চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়, দেখুন কমন প্রবলেম। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়
প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আইরিশ লেখক জেমস জয়েসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ভুলের মধ্যে দিয়ে আবিষ্কার শুরু হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।